ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেখলাম যে আপনারা মায়া কান্না করে তার পক্ষে পোস্ট দিচ্ছেন বিভিন্ন রকম। আচ্ছা, আপনাদের কি লজ্জা করে না? এই যে 1.5 বছর ধরে আপনার বাবা অসুস্থ, তাকে হাত করা পরিয়ে নিয়ে থানায় ধরিয়ে দিয়েছে এরা। আপনার ছোট ভাই, যার যে নাবালক 12-13 বছর বয়স, তাকে পর্যন্ত পিটাতে পিটাতে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে থানায় নিয়ে গেছে। প্রতিনিয়ত মব তৈরি করে পিটিয়ে হত্যা করছে আপনার ছাত্রলীগের ভাই ব্রাদারকে। ভাত খেতে দিয়ে মোজাম্মেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে পর্যন্ত পিটিয়ে হত্যা করেছে। মাসুদ, যে ছেলেটিকে শিবিররা রক পেটে দিয়েছিল, সেই ছেলেকে, তার সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, সে ওষুধ কিনতে গেছে, তাকে পিটিয়ে সেখানে হত্যা করেছে, পানি পর্যন্ত খেতে দেয়নি। এই হত্যার রাজনীতি কারা শুরু করেছে? দেখেন, 15 বছর তো দেখলেন, স্বয়ং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হলো 2004 সালের 21 আগস্ট। সে এই হত্যা মামলার প্রতিশোধ না নিয়ে বরং আইনি পদক্ষেপে গেলেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনগতভাবে তিনি এটার মোকাবেলা করার চেষ্টা করলেন। কোন প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো কিছু তিনি কিন্তু করেননি। এবং হাজার হাজার নেতাকর্মী 2001 থেকে 2006 সাল পর্যন্ত 21,000 নেতাকর্মীর, আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। কই, তাদের প্রতিশোধ তো কেউ এই 15 বছরে কাউকে নিতে দেখলাম না। তো তারপরে এই ভালো রাজনীতি করার পর এই 1.5 বছরে এর ফিডব্যাকটা কি পেয়েছি আমরা, সেটুকু একটু চিন্তা করে দেখেছেন? এই হাদিরা 32 নম্বর ভাঙার উস্কানিদাতা ছিল। তরুণ ছাত্র সমাজের তরুণ নেতৃত্ব হিসেবে কেউ কখনো বলতে পারে যে শামা মাওয়া ছেড়ে দিতে হবে? বঙ্গবন্ধু থেকে শুরু করে মহান মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ সকল পর্যায়ের যারা অবদান রেখে গেছে, অসম্মান করেছে তারা। এবং তারা মুক্তিযুদ্ধের সপক্ষের যে কাউকে পেয়েছে তাকে হত্যা করার চেষ্টা করেছে, মত তৈরি করার চেষ্টা করেছে। গত একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন অধ্যাপককে তারা হেনস্থা করে গায়ে ধাক্কা দিয়ে পর্যন্ত তারা গাড়িতে তুলে দিয়েছে, শারীরিকভাবে লাঞ্ছনা করেছে। এর পরেও মানে দীর্ঘ 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোন একজন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে দেখেছে কেউ যে এরকম তার সঙ্গে আচরণ করতে? করেনি। 15 বছরে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী তো দূরের কথা, নেতাকর্মীর আত্মীয় স্বজন, মা বাবা, তাদের মৃত্যুর কোন খবরে এই শিবির, এই বিএনপি নেতাকর্মীরা হাহারে একদিত। আজকে এসেছেন আপনারা মায়া কান্না দেখাতে হাতির জন্য। ভাই, আপনাদের রাজনীতিটা করতে কে বলে? মানে এই 15 মাস চলে যাওয়ার পরে যে তিক্ততা, যে অভিজ্ঞতা, যে হয়রানি, যে পরিমাণ নিপীড়ন বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর উপরে হয়েছে, তারপরেও আপনাদের এত মায়া কান্না কোথা থেকে আসে আমি জানি না। দেখেন, এই যে হাদির উপরে যে হামলা হলো, এটা তো ওদের নিজেদের তৈরি করা। নিজেরা এই হত্যার রাজনীতি শুরু করেছে, নিজেরা এই ধরনের রাজনীতি কালচার তৈরি করেছে, মব তৈরি করা, হত্যা করা, যাকে যেখানে ইচ্ছা সেখানে পাইলে পরে তার উপর আক্রমণ চালানো। এগুলো কারা তৈরি করেছে? এই পরিবেশ তৈরি করেছে কারা? এই হাদিরা, এই সাদিক কায়েমরা, এই সার্জিস আলমরা, এই হাসনাত আব্দুল্লাহরা। তো তারা নিজেরা কামড়াকামড়ি করে মরছে। তা আপনার সমস্যাটা কোথায় ভাই? দেখেন, এই হাদিকে যে আহত অবস্থায় নিয়ে যাচ্ছে, সে ওই রিক্সায় আমি একটা ভিডিও দেখলাম, সে নিজের মুখে বলছে যে মির্জা আব্বাসের নেতাকর্মীরা তার উপরে হামলা চালিয়েছে। অথচ সেই কিন্তু গতকালকে দোষ এই হাদির উপর যে আক্রমণ হতে পারে, সেই দোষ কিন্তু তারা আমাদের উপরে দেওয়ার চেষ্টা করেছে। তা আজকে আবার সে এবং সেটাকে ক্যাশ করে নিয়ে দেখলাম বিভিন্ন পেজে শেয়ার হচ্ছে, আর আপনারা আসছেন হাদির জন্য মায়া কান্না করতে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আচ্ছা, মির্জা আব্বাসের মতো ব্যক্তি, রাজনীতিক, এত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তার কি খায়দায় ঠেকা পড়েছে যে হাদিকে আক্রমণ করা? মানে সে মির্জা আব্বাস কি হাদিকে প্রতিদ্বন্দ্বী মনে করে? মনে হয় আপনাদের? অন্যদিকে এই হাদির আসনে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে জানেন? সাদিক কায়েমকে। তো লাশের রাজনীতি কারা শুরু করেছে 5ই আগস্টে, এবং লাশ পড়লে পরে রাজনীতিক ইমোশন কোন দিকে নিয়ে যাওয়া যায় সেটা আমার আপনার চেয়ে তারা তো ভালো ব্যবহার করে জানে। তারা সেই ব্যবহারটা করে নিয়ে তারা তাদের রাজনীতি করতে চায়, সেখানে আমার আপনার কি আসে যায়? সুতরাং যার যতটুকু যেখানে যা কিছু লিখছেন একটু বুঝে শুনে লিখবেন, না হলে পরে রাজনীতিক কোনো স্ট্যাটাস দেওয়ার দরকার নাই আপনাদের। অন্য কোনো বিষয় নিয়ে লেখেন, অন্য কোনো বক্তব্য লেখেন, কিন্তু যে বিষয়গুলো নিয়ে আপনারা মায়া কান্না করছেন, সেটা মানে এই যে 1.5 বছর ধরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের নিপীড়ন, অত্যাচার, হত্যা, নির্যাতন এগুলো করা হচ্ছে, তাদের সঙ্গে না এক ধরনের মশকরা করা হয় এবং তাদের প্রতি অন্যায় করা হয়, অবিচার করা হয়। এবং এই যে গতকালকেও একটা দেখলাম, 9 মাসে মনে হয় প্রায় 3,500 মানুষকে হত্যা করা হয়েছে। এই হত্যা কারা করলো? প্রতিনিয়ত করছে। তো এই হত্যার দায় কে নেবে?
এই হত্যার জন্য আপনাদের একবারও বুক কাঁপে? এই যে একজন ছাত্রলীগের এক মা, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, তাকে পর্যন্ত কুপিয়ে হত্যা করেছে। কই তখন আপনাদের মায়াকানা কোথায় ছিল? তারা কি আপনাদের এই বিষয়ে, এই আপনার একজন ছাত্রলীগের মাকে হত্যা করা, এই যে মোজাম্মেলকে হত্যা করা, শামীমকে হত্যা করা, মাসুদকে হত্যা করা, বা এত নিপীড়ন, নির্যাতন, হত্যা, মামলা, এত কিছুর পরেও এই সুশীলতা আপনাদের কোথা থেকে আসে? বা যে সুশীলরা আপনার আমার পাশে ডানে বামে যারা ফেসবুকে ক্রমাগত পোস্ট করে যাচ্ছে, তারা কি আপনাদের বিষয়ে ন্যূনতম সুশীলতা দেখিয়েছে? ন্যূনতম সমবেদনায় ব্যথিত হয়েছে? ঘন্টা 3 আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ, বাকি 49 জন কারা। এটা তো ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ, বাকি 49 জন আর কারা, সেটা আমি বলেছিলাম। কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে, যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন, যেখানে উনি বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। সে বিষয়ে ভিডিও করেছিলাম। সকালবেলা আবার হাতি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম, এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো। আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি, আপনাদেরকে বলার জন্য, যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো কিছুটা আঁচ করতে পারছেন। যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্ধ, ঘাতক মির্জা আব্বাস না আসিফ। আসলে কে? দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস, কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, তাইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন? এটাকে একটু চিন্তা করে দেখবেন। দেখেন, আপনাদেরকে বেশি সময় নিব না, আমি একটু বলি। ঢাকা 8, এই ঢাকা 8-এ মির্জা আব্বাস বিএনপির পদপ্রার্থী, হেভিওয়েট পদপ্রার্থী। ওনার কাছে দাঁড়ানোর ক্ষমতা এদের কারণে এইসব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই। তো এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন, ডক্টর হেলাল উদ্দিন, যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। একটু খেয়াল করে দেখেন। এবং সারা ঢাকা 8-এর এমন কোন অলি গলি নাই যেখানে এই ডক্টর হেলাল উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই। তো হঠাৎ করে 3 দিন যাবত ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল। এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী। তাহলে এখন দেখেন, সাদিক কাইম ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত, আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত, একটু দুয়ে ডটগুলো মিলান। মির্জা আব্বাস ঢাকার শহরে এমনিই পরিচিত। আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে, মানে যে গণসংযোগ, ঢাকা 8-এর যে গণসংযোগ করতে গেছিল হাদির সাথে তার পিআর টিমের সদস্য ছিল, এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি, যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই 2 জন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল, আশপাশে ছিল। তার মানে ভাই, এই যে হাদি যখন গণসংযোগে গেছে, তাহলে এই 2 জন তার পিআর টিমেরই সদস্য। কারণ এই 2 জন যদি তার পরিচিত না হইতো, তাদের নিজেদের লোক না হইতো, আগে থেকে পরিচিত না থাকতো, তাহলে এই 2 জন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে, এটা ওনারা সন্দেহ করেন নাই কেন? বা তখন ওনারা চার্জ করেন নাই কেন? কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে, তোরা কারা, আসো বাবা, মায়েরই হেলমেট ছিল কিনা তাও জানি না, নাকি হেলমেট বিহীন ছিল কে জানে। ওই 2 জনই নাকি গুলি করছে মোটরসাইকেল থেকে, তার মানে পিআর টিমের সদস্যই গুলি করছে। এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় কেন, কেন মির্জা আব্বাস, কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়, এটার একটা কারণ আছে। দেখেন, এই হাদি সহ তার পিআর টিমের সদস্য এবং আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দল যারা আছে, তারা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ওই যে আপনার একটা আছে দান্তাল কি জানি নাম ওইটার, মাহফুজ, এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল, যে তারা কিভাবে দুর্নীতি করছে, তাদের বাপেরা কিভাবে দুর্নীতি করছে। এগুলো কিন্তু কারা বলতেছিল? হাদি, সাউয়া হাদি আর কি, এরাই বলতেছিল। তো এইটার উপরে ব্যাপক বলতেছিল। তো হঠাৎ করে গতকালকে ওনারা, মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, নির্বাচন ঘোষণার পরে, তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন। এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিশাল শোডাউন বের হয়েছে। এইদিকে শোডাউন, বিশাল শোডাউন, ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে। তো সন্দেহের তীরটা তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি পড়ে না? একটা কথা দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিল কি, যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল
5ই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত, তাহলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা 8,500 না জানি 18,000 লোকে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং দিবে। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে 2টা অস্ত্রের লাইসেন্সও ছিল। উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে, বিমান হাইজাকের জন্য সম্ভবত, জানি না। তাহলে ওনার কাছে অস্ত্র আছে, ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত 8,000 সৈনিক আছে, আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে। এটা ওনাদের কথা, আমার কথা না, বা আপনার কথা না, সব তো ওনাদের কাছে আছে। তা হইলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন নয়? একটা কি প্রশ্ন করবেন? কারণ হাদি মরলে লাভ কার? হাদি মরলে লাভ হয়েছে 2 জনের, সাদেক কাইয়ুম ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 2 জনের 2 আসন কনফার্ম। কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে? মির্জা আব্বাসের দিকে। সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদেক কাইয়ুম, তিনি ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ভাই বিশাল। সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন, 2 4 মিলান। হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইয়ুমের নির্বাচন ঘোষণা দেওয়া, সেই জায়গায় যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল, ওনাকে বাদ দিয়ে সাদিক কাইয়ুমরা আনানো। আবার ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল, আর ওইদিকে হাদির পিআর টিম থেকে কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন। একটু মিলান, যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা, অনুরোধ এটুকু ভেবে দেখেন। তবে আমার মনে হয় সামনে আরো অনেক খেলা আছে, রাত পোহাতে পোহাতে আরো কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে। সামনে বড় দুঃসময় বাংলাদেশের ইউনূস সরকার, এবং সেই সরকারের পেছনে বসে বাংলাদেশের রাজনীতিতে যারা ছড়ি ঘোরাচ্ছেন, সেই জামায়াত, এনসিপি, বিএনপি ইত্যাদি দলগুলোর। তারা ভেবেছিল ভোটে না জিতেও যেভাবে গত 1.5 বছর ক্ষমতার মধু খেয়েছেন, আগামী দিনগুলোতে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দান থেকে বহিষ্কার করে একটা ছেলে খেলা নির্বাচন করে সেই মধু ভবিষ্যতে খেয়ে যাবেন। সেই স্বপ্ন পূরণ হলো না। কেন বলছি কথাটা? বিভিন্ন সূত্র থেকে যে খবর আসছে তাতে শুধু বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নন, যে বিরাট সংখ্যক সাধারণ মানুষ ইউনূস সরকারের আমলে এই কি বলবো, এই আইনের অভাবে যেভাবে মব সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ সবকিছু মিলিয়ে তারা সহ্যের শেষ সীমায় পৌঁছেছেন, সেই মানুষরা এটা জেনে খুশি হবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। ইউনূস খুব চেষ্টা করছেন নির্বাচন আপাতত স্থগিত রেখে দিনগুলো তার শাসন চালিয়ে যাবেন। সেটা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, এর অর্থ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। জামাত, এনসিপি, বিএনপি এবং ইউনূস স্বয়ং হাজার চেষ্টা করেও তারা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবেন না। 3 নম্বর হচ্ছে নির্বাচনের ময়দান যাতে লেভেল প্লেইং গ্রাউন্ড থাকে, সেটা দেখবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা, এবং সেই দেখাটাও হবে ভারত এবং আমেরিকার যৌথ তদারকিতে। এই বিষয়গুলো স্থির হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে অনুষ্ঠিত একাধিক জরুরি দ্বিপাক্ষিক বৈঠকে। সুতরাং বাংলাদেশের রাহু মুক্তির জন্য ধন্যবাদ দিতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, সেটা হলো গত কয়েক মাস আমেরিকার এবং ট্রাম্প সাহেবের হাবভাব দেখে মনে হচ্ছিল যে এই ট্রাম্প সরকারও বুঝি পূর্ববর্তী বাইডেন সরকারের মতো শেখ হাসিনার শত্রু ও মোহাম্মদ ইউনূসের বন্ধু হয়ে বাংলাদেশকে আরো বড় সর্বনাশের দিকে নিয়ে যাবেন। সেটা হলো না। যার শেষ ভালো তার সব ভালো। সুতরাং গত কয়েক মাসের সন্দেহ, অবিশ্বাস, দুঃখ, বেদনা ভুলে, রাগ, এসবগুলো ভুলে এগোনো যাক সামনের দিকে।
কিভাবে এই সিদ্ধান্ত হলো যে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, সে সিদ্ধান্ত ঢাকায় হবে না, হবে দিল্লি আর ওয়াশিংটনে। মানে বাংলাদেশের নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কে থাকবে সেই নির্বাচনে, কে থাকবে না, এবং আরো স্পষ্ট করে বলতে গেলে কে জিতবে সেই নির্বাচনে এবং কে হারবে এটা ঠিক করবে ভারত আর আমেরিকা। হ্যাঁ, দেশের মানুষের তাদের সিদ্ধান্ত তো অবশ্যই, কিন্তু ওই যে বললাম লেভেল প্লেইং ফিল্ড, সেটা এই মুহূর্তে তো সম্ভব নয় এই অনুষ্ঠান আমলে। সুতরাং সেটাও ঠিক করবে এই দুই শক্তি। এবার আসুন কিভাবে ও কেন এই সিদ্ধান্তে পৌঁছলো দুই দেশ সেই প্রসঙ্গটিতে। প্রথমত, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব দেখা যাক। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কেন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে, তার মূল কারণটি হলো এর কৌশলগত ভৌগোলিক অবস্থান। ইন্দো প্যাসিফিক কৌশল, এটা হচ্ছে ওয়াশিংটনের যে প্রাথমিকতা, সেটা হলো চীনকে মোকাবিলা করা এবং মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার মার্কিন কৌশলগত লক্ষ্যের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এখানে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠা ওয়াশিংটনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যেমনটা তারা একাধিকবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে বহুবার। দুর্বল গণতান্ত্রিক কাঠামো চীনা প্রভাবকে আকর্ষণ করে, ওই টাকা পয়সা দেবে, লোন দেবে ইত্যাদি কর্ম, সেটা অলরেডি ইউনূস সরকার শুরু করে দিয়েছেন চীনের সাথে। ওই বা ঠাকুরগাঁওয়ের ওখানে লালমনিরহাটে ওখানে নাকি শুনছি 1000 শয্যার ওখানে হাসপাতাল তৈরি হবে। ওই গ্রামের মধ্যে যেখানে এমনিতেই জনসংখ্যা কম, সেখানে এই যে হাসপাতাল তৈরি করা মানে হচ্ছে অন্য কিছুই না, সেখানে ভারতের চিকেন নেকের কাছাকাছি থাকা চীনা প্রভাব। সুতরাং এটা ভারতের স্বার্থের প্রতি পরিপন্থী। আবার চীনা প্রভাব এভাবে বেড়ে যাওয়াটা মার্কিন স্বার্থেরও পরিপন্থী। আঞ্চলিক নিরাপত্তা ও দিল্লির কাছে চীন ফ্যাক্টরটা দেখা যাক। ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। চীনা প্রভাব যাতে বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত শক্তিশালী হতে না পারে, সেই জন্য ভারত একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চায়। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা বাহিনীতে গভীর মনোযোগ ও প্রভাব বজায় রেখেছে। উন্নয়ন এবং বিনিয়োগ, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং পোশাক শিল্পের অন্যতম বড় কেন্দ্র। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিজেদের বিনিয়োগ সুরক্ষিত রাখার জন্য বৃহৎ শক্তিগুলোর এখানে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটছে বা ঘটবে তা শুধুমাত্র ঢাকার চিন্তার বিষয় নয়, এটা বৃহত্তর ভূ রাজনৈতিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। এইবার দেখি দ্বিতীয়ত দিল্লি ও ওয়াশিংটনের লক্ষ্য কি এবং তাদের প্রভাবের পদ্ধতিটা কি। যদিও দুই শক্তি চায় বাংলাদেশে স্থিতিশীল সরকার আসুক, কিন্তু তাদের লক্ষ্য এবং হস্তক্ষেপের পদ্ধতি ভিন্ন। এই ভিন্নতা বাংলাদেশের নির্বাচনী সিদ্ধান্তকে প্রভাবিত করে। প্রভাব বিস্তারকারী এই যে দুটি শক্তি, ভারত ও আমেরিকা, এদের মূল লক্ষ্যটা কি দেখা যাক। ভারত আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত মিত্রতা নিশ্চিত করতে চায়। আঞ্চলিক নিরাপত্তা, 7 সিস্টার্স। ভারত বিরোধী শক্তিকে কোণঠাসা করতেও চায় ভারত, যেমন পাকিস্তানকে এখানে আসতে দিতে চায় না ভারত, যেটা ইউনূস সরকার ভীষণভাবে নিয়ে আসছে। এছাড়া অভ্যন্তরীণ সমর্থন, একটি নির্দিষ্ট দলের প্রতি সরাসরি সমর্থন দেয় ভারত। যদিও বলে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন ভারত তাকে সমর্থন দেবে, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা গেছে আর সমস্ত দলগুলো, মানে বিশেষ করে বিএনপি যেটা প্রধান দল ছিল এর আগে 3 বার ক্ষমতায় এসেছে, তাদেরকে বিশ্বাসযোগ্য নয়। তারা 10 ট্রাক অস্ত্রের কথা ছাড়লাম, নানান বিষয়ে তারা ভারত বিরোধিতা তাদের রাজনীতির একটা মূল ভিত্তি, মূল নীতি।
তাই এবং ফলে ভারত দেখেছে যে পরম্পরাগতভাবে আওয়ামী লীগ তাদের কাছের শক্তি, সুতরাং তাদের ক্ষমতায় আনতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সক্রিয় ভূমিকা রেখে এসেছে, ভবিষ্যতেও রাখতে চায়। নিরাপত্তা ও প্রশাসনিক এবং নিরাপত্তা ব্যবস্থার উপরেও নিবিড় প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিরকম সেটা দেখি। ইন্দো প্যাসিফিকের স্থিতিশীলতা চায় মার্কিন যুক্তরাষ্ট্র, চায় চীনের বাণিজ্যের উপরে নজরদারি করতে, চায় চীনের শক্তির উপরে রুখে দিতে তারা চায়। মানবাধিকারের চাপ দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিটা স্থাপন করতে চায়। অন্তত ওই যে তুলসী গ্যাবার্ড সম্প্রতি যে কথা বলেছেন যে পৃথিবীর অন্য দেশের সরকার বদলের খেলায় আর থাকবে না আমেরিকা, সেই ব্যাপারে তারা চায় যে বাংলাদেশে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের যাতে চায় সেরকম শক্তি ক্ষমতায় আসুক। তাহলে নিজের স্বার্থ রক্ষায় ভারতের কৌশল একটি বিশেষ দলের ক্ষমতায় থাকা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৌশল হলো নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় তার জন্য চাপ সৃষ্টি করা এবং ভারতকে সেই সঙ্গে নিজের দলে শক্তভাবে যুক্ত করে চীনের প্রভাব খর্ব করার পথে এগিয়ে যেতে চায়। সেটা একা আমেরিকা এখানে করতে পারবে না যদি না ভারত তাদের সঙ্গে থাকে। এই দুই শক্তির ভিন্নমুখী চাপ এক জায়গায় এসে মিলেছে। সেটা হলো কি, দুই শক্তি তারা সমঝোতার মধ্য দিয়ে স্বচ্ছ, মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের শেকড় মজবুত করতে চায়। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইউনূস সরকারকে আর বাড়তে দিলে শুধু যে বাংলাদেশের শান্তি চলে যাবে তাই নয়, ভুগতে হবে এই উপমহাদেশকে, এমনকি বিশ্বের বিরাট একটি অঞ্চলকে। সুতরাং ভারত আমেরিকা দুই শক্তির আজ একত্র হওয়া। এরপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেখুন নিজেরাই বহুবার বিদেশি শক্তিকে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। বিরোধী দলগুলো প্রায়শই ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদেশে অভিযোগ করে এবং বিদেশি কূটনীতিকদের কাছে ধর্ণা দেয়। এর ফলে অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা ছড়ি ঘোরাবার সুযোগ তৈরি দেখতে পায় এবং তারা ছড়ি ঘোরায়। সেই সুযোগ এবার গ্রহণ করলো ভারত ও আমেরিকার সঙ্গে। আস্থার অভাব এটাও একটা কারণ। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও আস্থার চরম অভাবের জন্যেই বিদেশি দুতিয়ালি, যেমন জাতিসংঘ দুতিয়ালি করেছেন, ওখান থেকে তো সেই তুর্ক তিনি বলে দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধানকে যেন সরকারের পক্ষে না থাকে, হাসিনার পক্ষে না থাকে। সুতরাং এরকম বহু ঘটনা, সুতরাং বিদেশি দুতিয়ালি জরুরি। এর সাথে যোগ করুন অর্থনৈতিক দুর্বলতা। বাংলাদেশের বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ, বিশেষ করে রিজার্ভ ক্ষয় ও অর্থ পাচারের মতো বিষয়গুলো বহির্বিশ্বের অর্থনৈতিক সহায়তার উপর নির্ভরতা বাড়ায়। এই নির্ভরতা অনেক সময় অর্থনৈতিক ছাড়ের বিনিময়ে রাজনৈতিক চাপ গ্রহণ করতে বাধ্য করে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান ব্যাপক ধস সামাল দিতে পাশের দেশ ভারতের সাহায্য জরুরি, এটা বুঝেছে আমেরিকা, তাই হাত মিলিয়েছে ভারতের সঙ্গে। একইভাবে ভারতও বুঝেছে এ ব্যাপারে আমেরিকার অপরিহার্যতার কথা। আমেরিকা একসঙ্গে থাকলে ভারতও যেমন তার এজেন্ডা সেটা ঠিক করতে চালাতে পারবে, তেমনি আমেরিকাও তার এজেন্ডা চালাতে পারবে। তাই দুই দেশ আজ একসঙ্গে। কিভাবে ভারত আমেরিকা এই ব্যাপারে একত্র হলো, কে কারা এর দায়িত্ব নিয়ে এগুলো করলো? দেখুন, শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকারের কাজকর্ম দেখে বাইডেন প্রশাসন দুশ্চিন্তায় পড়েছিল। ভারতের সঙ্গে আলোচনায় বসেছিল ভুল সংশোধনের চেষ্টায়। আপনাদের হয়তো মনে আছে 2023 নভেম্বরের শেষ দিকে, নভেম্বরের শেষে ভারত মার্কিন 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এটি ছিল দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ স্তরের বৈঠক, যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই শক্তির অবস্থানের মধ্যে বোঝাপড়ার চেষ্টা এই বৈঠকের মূল আলোচনার একটি অংশ ছিল। বৈঠকের মূল অংশগ্রহণকারীরা ছিল, আমি একটু ভুল বলেছি, 2024 নভেম্বর, ওটা 23 নভেম্বর নয়, 2024 নভেম্বরে এই বৈঠক হয়েছিল। বৈঠকের মূল অংশগ্রহণকারী
কারা ছিলেন? যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, আর ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের নির্বাচন নিয়ে সেখানে অনেক আলোচনা হয়। ভারতের অবস্থান ছিল বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করে। তিনি জোর দেন যে বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু বাইডেনের চলে যাওয়ার সময় এসে গিয়েছিল, ভারতও সেজন্য খুব একটা উৎসাহ দেখায়নি। উৎসাহ দেখানোর সময় তখন ছিল না, কোনো ফল হয়নি তাই। এরপর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানুয়ারি 2025-এ একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় এবং গণতন্ত্রই বাংলাদেশের নতুন অধ্যায় খুলে দিতে পারে। এই কথা এই ইঙ্গিত দেয় যে ভারত ও আমেরিকা দুজনে গোপনে কিংবা আড়ালে একটি স্থিতিশীল সরকারকে সমর্থন করতে চায়। প্রকাশ্যে যুক্তরাষ্ট্র চাইছে ভারত যেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি গুরুত্ব দেয়। এই মন্তব্যের মাধ্যমে দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষার কথা এবং তাদের চেষ্টার কথা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই দুটো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দুই